নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। শুরু করছি নিউজ রুম। আর আজকে আমরা নিউজ রুমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেশভাগ হওয়ার কারণে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের জন্য সরকার কিন্তু প্রতি বছরে 14ই আগস্ট বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আর এই দিনটি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ভারতীয়দের দেশভাগে যন্ত্রণার কথা স্মরণ করাতে সাহায্য করবে। সেই জন্যই এবছরও এই দেশভাগের স্মৃতিকে স্মরণ করে শহীদ সম্মান জানাতে 14ই আগস্ট কলস যাত্রা অনুষ্ঠান করবে বিজেপি। এদিকে বাংলায় পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে শনিবার সকালে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দেখা গেল তার ঘন্টা খানেকের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে এবং সেখানে বিজেপির আমলে দুর্নীতি নিয়েও সরব হতে দেখা গিয়েছে মমতাকে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা নিউজ রুম থেকে আলোচনা করব। তার জন্য আজকে আমাদের নিউজ রুমের আলোচ্য বিষয় হচ্ছে বিভাজন বিভীষিকা রাজনীতি কোন পথে। বিভাজন বিভীষিকা রাজনীতি কোন পথে, এই বিষয় নিয়ে আজকে আমরা নিউজ রুম থেকে আলোচনা করব। এই বিষয়ে নিউজ রুম থেকে আলোচনার জন্য রয়েছে আমাদের মুখ্য সংবাদদাতা বিথিন সরকার। তবে বিথিনের কাছে যাওয়ার আগে আমি একটু প্রথমেই শোনাবো যেখানে এই বিষয় নিয়ে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, একটু শোনাবো। 15 अगस्त अब बिल्कुल दरवाजे पर दस्तक दे रही है और हम सबका दायित्व है इस बार भी हर घर तिरंगा कार्यक्रम में ज्यादा से ज्यादा घरों की भागीदारी सुनिश्चित कराएं। देश में शहीदों के सम्मान में चल रही अमृत कलश यात्रा से अपने गांव को जोड़े, हर परिवार को जोड़े। अपने गांव का कोई बेटा मां भारती के सम्मान के लिए शहीद हो गया है तो उसके परिवार का सार्वजनिक अभिनंदन करें। साथियों, अभी नड्डा जी ने विस्तार से बताया, आने वाली 14 अगस्त को विभाजन विभीषिका दिवस है। ये बड़ा दुखद दिवस है, दर्दनाक दिवस है और पश्चिम बंगाल में तो वो दर्द आज भी चीख रहा है। पश्चिम बंगाल के लोगों ने कितना झेला है। विभाजन का दंश आज भी उनको चैन से बैठने नहीं देता है। हमें उन्हें की संवेदना के साथ, उनके दर्द के साथ जुड़ करके उन्हें भी जोड़ना है। मुझे पूरा विश्वास है 2.5 लाख से ज्यादा पंचायत और 30 लाख निर्वाचित प्रतिनिधियों के साथ हम इन लक्ष्यों के लिए काम करेंगे। এই বিষয় নিয়ে আজকে আমরা নিউজ রুম থেকে আলোচনা করব। তবে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলছেন যে এবছর দেশভাগের স্মৃতিকে স্মরণ করে শহীদ সম্মান জানাতে 14ই আগস্ট কলস যাত্রা অনুষ্ঠান করবে বিজেপি। সেখানে দাঁড়িয়ে আমি এবার একটু নিউজ রুমে চলে যাব। এই বিষয় নিয়ে আলোচনা নিউজ রুম থেকে রয়েছে আমাদের মুখ্য সংবাদদাতা বিথিন সরকার। বিথিন, আমরা বিরতিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনালাম যে এই বিভাজনের বিভীষিকা এই বিষয়টির কথা তিনি বলছেন এবং এবছর 14ই আগস্ট কলস যাত্রা অনুষ্ঠান করবে বিজেপি। দেখো, এটা আজকে প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন এই কথা বলছি যথেষ্ট তাৎপর্যপূর্ণ? তার কারণ আমরা স্বাধীনতার পর 75টি বছর পার করে এসেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ পর্যন্ত এই 14ই আগস্ট এদেশে কোনো রকম কোনো বলা যেতে পারে যে বিভাজন বা বিচ্ছেদ যাই বলো না কেন, কোনো রকম কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। আমরা সবাই জানি যে মাউন্ট ব্যাটেন যখন ছিলেন সেই সময় যে ইংল্যান্ডের সংসদে যে ভারতের স্বাধীনতা অ্যাক্ট যে পাশ হয়, সেই অ্যাক্টে কিন্তু পরিষ্কারভাবে দেশকে দ্বিখণ্ডিত করা হয় এবং সেখানে জাতিতত্ত্বের ভিত্তিতে সেই অ্যাক্ট পাস হয়েছিল। এবং আমরা জানি যে 14ই আগস্ট আমাদের পড়শি দেশ অর্থাৎ পাকিস্তান, ভারতের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যে পাকিস্তানের জন্ম হয়েছিল, ভারত যেদিন স্বাধীন হয় তার ঠিক আগের দিন, সেই জায়গায় দাঁড়িয়ে 14ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে
75 বছরের ওপর পাকিস্তান, কিন্তু ভারতে এই 14ই আগস্ট কোনো রকম কোনো অনুষ্ঠান এতদিন যাবৎ কিন্তু হয়নি। সামনের বছর রয়েছে লোকসভা নির্বাচন, অর্থাৎ 2024-এ এই যে সময় দাঁড়িয়ে আমরা আলোচনা করছি, সামনের বছর ঠিক এই সময় লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্য, এবং এই যে নতুন করে একটি কর্মসূচি গ্রহণ করা হলো যে 14ই আগস্ট দেশব্যাপী পালন করা হবে। আমরা যদি একটু রাজনৈতিকভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা যদি ঠিক বিগত লোকসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখব বিগত লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে পুলওয়ামার ঘটনা সামনে এসেছিল। সেখানে দাঁড়িয়ে একটা বিপুল জনসমর্থন, এবং তারপরে যে এয়ার স্ট্রাইক পাকিস্তানের ওপরে ভারত সে সময় করে, ভারতীয় সেনাবাহিনী করা হয়, এবং কোথাও গিয়ে মনে করা হচ্ছিল ঠিক তার আগেই যে কোথাও মোদির জনপ্রিয়তায় একটা ভাটা পড়েছে এরকম একটা কোথাও সোশ্যাল মিডিয়ায় বলি বা বিভিন্ন ভারতের জাতীয় এবং আঞ্চলিক যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, সেখানে যেন কোথাও এই প্রশ্নটা বারবার উঠছিল গত লোকসভা নির্বাচনের আগে। এবং আমরা দেখলাম এই পুলওয়ামা ঘটনা এবং তারপরে এয়ার স্ট্রাইক, তারপর থেকে আবার যেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে মোদি, অর্থাৎ এখানে কিন্তু বিজেপি বলে ধরা হচ্ছে না, এখানে যে বিজেপি সরকার বর্তমানে কেন্দ্রের শাসন ব্যবস্থায় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মোদিজির যে ব্যক্তিগত কারিশমা বলি বা ব্যক্তিগত জনপ্রিয়তা, সেটা আকাশচুম্বী। এবং সেটা শুধুমাত্র এই দেশের মাটিতে নয়, আমরা দেখেছি যে দেশের বাইরে বিভিন্ন দেশগুলিতে, ইউরোপের বিভিন্ন শক্তিধর দেশগুলিতে এবং মধ্যপ্রাচ্যের দেশ বাদ দিয়েও যদি আমরা আরব কান্ট্রিগুলোর দিকে তাকাই, যারা দীর্ঘদিন যাবৎ ভারত বিরোধিতা করে এসেছে, সেই সমস্ত দেশেও, সৌদির সেই সমস্ত জায়গাতেও কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মোদিজির বারবার সেখানে সফরে যাওয়া, মোদি বন্দনা এবং সেখানকার ভারতীয়দের সামনে মোদিজির বক্তব্য রাখা। এর ছাড়াও আমরা দেখলাম যে ব্রিটিশ পার্লামেন্টে বা এই ইউএনআই অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের যে সভা, সেখানে তিনি দ্বিতীয়বারের জন্য বক্তব্য রাখলেন। এই যে মোদিজির একটা কারিশমা বা তার যে একটা জনপ্রিয়তা, সেটা তো আছে, এবং সেই জায়গাটাকে রাজনৈতিক মহল মনে করছে এই যে ঠিক স্বাধীনতার প্রাক্কালে এবং অবশ্যই 2024-এ যে লোকসভা নির্বাচন আসছে, ঠিক তার আগে এটা কোনো রণকৌশল নয় তো, বা এই যে কর্মসূচি যেটাকে এত দিন যাবৎ স্বাধীনতার পর প্রায় 76 বছরের কাছাকাছি আমরা এসে দাঁড়িয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন 14ই আগস্ট ভারতে কোনো রকম কোনো অনুষ্ঠান বা কর্মসূচি গ্রহণ করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দেশাত্মবোধ বা জাতীয়তাবাদকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া, এবং 14 তারিখ যে বেদনা, কারণ আমরা তো জানি যে এই 14ই আগস্ট দেশ ভাগ, ভারতের দুই প্রান্তের দুটি রাজ্য বলা যেতে পারে, একেবারে পাঞ্জাব এবং বাংলা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। ভারত যেমনভাবে দ্বিখণ্ডিত হয়েছিল সেদিন, একই সঙ্গে তো পাঞ্জাব এবং বাংলা এফেক্টেড দুটি রাজ্য, যেখানে বিভাজন হয়েছিল, এবং যার ফলে প্রচুর পাঞ্জাবি বা প্রচুর বাঙালিকে তার জন্মস্থান ছেড়ে চলে আসতে হয়েছিল এদেশে। এবং সেই ঘটনার নতুন করে কিছু বলার নেই, সেই দেশ ভাগ এবং সেই উদ্বাস্তু সমস্যা, যারা দেশ ছেড়ে, যার জন্মভিটে ছেড়ে, বাড়ি ঘর জমি জমা ছেড়ে যারা চলে আসতে বাধ্য হয়েছিল, সেই বেদনা কয়েক দশকেও কিন্তু একই ক্ষত রয়ে গিয়েছে প্রজন্মের পর প্রজন্ম। এবং সেই জায়গায় কোথাও একটা জায়গায় গিয়ে সেই যে বেদনা বা সেই যে দেশভাগের ক্ষত, সেই জায়গাটাকেই কিন্তু
এনক্যাশ করার চেষ্টা রয়েছে বা রাজনৈতিকভাবে সেই জায়গাটাকে নরেন্দ্র মোদী আগামী দিনে এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাইছে যে একেবারে বিপিন, তুমি আমাদের সঙ্গে থাকো। সেখানে দাঁড়িয়ে আমি একটু শোনাবো যে আজকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন, যেখানে বাংলাকে নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন তিনি, যেখানে নিজের সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে বাংলার সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি বাংলার সরকার কাজ করতে দেয় না, এমনটাও কিন্তু বলছেন তিনি। কি বলছেন তিনি একটু শোনাবো। ये हमारे पश्चिम बंगाल में ये सरकार काम भी नहीं करने देती तो भी लगभग 45 लाख गरीब परिवारों को पक्का घर देने का काम हम कर पाए हैं। उधर असम में भी गरीबों के लिए 20 लाख घर बने हैं। इन योजनाओं से প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করছেন বাংলায় সরকার কাজ করতে দেয় না। সেখানে দাঁড়িয়ে কোলাঘাটে বিজেপির এই ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে একদিকে পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়েও কিন্তু ফের সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন তিনি শোনাবো। और मैं पश्चिम बंगाल के मेरे साथियों को विशेष तौर पर आज के परिदृश्य में जिस प्रकार से पश्चिम बंगाल के कार्यकर्ता मां भारती के लिए, पश्चिम बंगाल के उज्जवल भविष्य के लिए, पश्चिम बंगाल के गरीब भाई बहनों के लिए जिस प्रकार से संघर्ष कर रहे हैं, एक प्रकार से साधना कर रहे हैं। अभी अभी वहां पंचायत के चुनाव हुए। इस चुनावों में टीएमसी ने कैसा खूनी खेल खेला ये भी देश ने देखा है। पहले चुनाव में इनका तरीका क्या है? पहले तो चुनाव की तैयारी के लिए समय मत दो, बहुत ही जल्दी जल्दी फॉर्म भरने की तारीख घोषित कर दो, फिर कोई भी विरोधी दल का, कोई भी बीजेपी का व्यक्ति पर्चा ही न भर सके, इसके लिए जो कुछ भी कर सकते हैं करो। और अगर मानो उसने चातुर्यपूर्वक फॉर्म भरने के लिए जगह पर पहुंच भी गया तो फिर चुनाव लड़ने में अड़ंगे डालना, उनको घर घर जाने नहीं देना, प्रचार करने नहीं देना, धमकियां देना। और सिर्फ भाजपा के कार्यकर्ताओं को धमकाना ऐसा नहीं, वोटरों को भी भयभीत कर देना। और बीजेपी के जो समर्थक रिश्तेदार हैं उनको भी जीना मुश्किल कर देना, घर से निकलने नहीं देना। और जब वोटिंग होती है तो उस वोटिंग में थप्पेबाजी करना, ये टोलाबाजों की फौज थप्पेबाजी की फौज बन जाती है। सारे गुंडों को कॉन्ट्रैक्ट दिया जाता है, कितने पोलिंग बूथ को कौन कैप्चर करेगा, मतपेटियां उठा करके भागना। और फिर जब काउंटिंग होता है तो एक एक वोट पर अड़ंगे डालना, भय का वातावरण बनाना, काउंटिंग में से बीजेपी के कार्यकर्ताओं को उठा करके बाहर ले जाना, बैठने नहीं देना। इतने जुल्म के बाद भी ये पश्चिम बंगाल की जनता है, उसका प्यार है कि वो बीजेपी के कार्यकर्ताओं को आशीर्वाद देते रहे हैं और बीजेपी के प्रत्याशी जीतते जा रहे हैं। और जब जीत जाते हैं तो उनको जुलूस नहीं निकाल देना, कोई जुलूस निकालने की कोशिश करे तो हमले बोल देना, जानलेवा हमले करना। पश्चिम बंगाल में टीएमसी की राजनीति का यही तरीका है। वहां हमारी बहनों को, हमारे आदिवासी भाई बहनों को कैसे प्रताड़ित किया जाता है ये हम भली भांति जानते हैं।
কোলাঘাটে বিজেপির বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেইখানে দাঁড়িয়ে একাধিক বিষয় নিয়ে সোচ্চার রয়েছে। একদিকে তিনি দাবি করছেন যে বাংলায় সরকার কাজ করতে দেয় না, ঠিক তার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়েও কিন্তু সোচ্চার রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরে তার ঘণ্টাখানিক বাদেই দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে এবং সেই অডিও বার্তায় কিন্তু তিনি এই সমস্ত বিষয় নিয়ে একাধিক বিষয় নিয়েও কিন্তু তোপ দেখেছে বিজেপিকে, ঠিক তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দেখিয়েছে। তবে এই যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আজকে সে অডিও বার্তাটি যে প্রকাশ পেয়েছে সেটা আজকে না কি কবেকার তার বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট নেই। আমি একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয় নিয়ে কি বলেছেন, যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে টিম ইন্ডিয়া প্রসঙ্গে তিনি প্রমাণ ছাড়া যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, তাই চাইছেন যে গরিব মানুষরা মারা যাক, দেশের মৃত্যু হোক। ঠিক তার পাশাপাশি তিনি আরো বিষয় তুলে ধরছেন, যেখানটায় বলা হচ্ছে যে সাধারণ মানুষ দুর্ভোগে থাকুক, শুধুমাত্র বিজেপি থাকবে। তিনি তার মতাদর্শ দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছেন না, এমনটাও কিন্তু এই অডিও বার্তায় প্রকাশ্যে এসেছে। যেখানে দাঁড়িয়ে আপনি কখনোই দুর্নীতির অভিযোগ তুলতে পারেন এমনটা কিন্তু আরো দাবি করছেন, ঠিক তার পাশাপাশি কারণ আপনি নিজেই অনেক বিষয়ে ঘিরে রয়েছেন বলেও কিন্তু এই অডিও বার্তায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন পিএম কেয়ার ফান্ড, রাফাল চুক্তি, দেশের প্রতিরক্ষা কারখানা বিক্রি করে দিচ্ছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছেন, এই কিন্তু একাধিক বিষয় নিয়ে কিন্তু এই অডিও বার্তায় বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন কোলাঘাটে বিজেপি বৈঠক করে ভার্চুয়ালি বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন, তারপরেই কিন্তু এই অডিও বার্তা প্রকাশ পেয়েছে এবং এই অডিও বার্তায় এই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমি একটু চলে যাব নিউজ রুমে, যেখানে রয়েছে বিথিনের কাছে জানতে চাইবো যে একদিকে বিথিন কোলাঘাটে যে বিজেপির ভার্চুয়ালি যে বৈঠক হচ্ছে সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে দাঁড়িয়ে বাংলার একাধিক বিষয় নিয়ে সোচ্চার রয়েছেন তিনি। একদিকে পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে, ঠিক তার পাশাপাশি দাবি করছেন যে বাংলার সরকার কাজ করতে দেয় না, এমনটা দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দেখা গেল যে ঘণ্টাখানেক বাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও বার্তা প্রকাশ হলো। কোথাও গিয়ে সেই কিন্তু একদিকে অভিযোগ পাল্টে অভিযোগ থেকেই যাচ্ছে। দেখো সঞ্চিতা, প্রথমত যে শুধুমাত্র কোলাঘাটের যে বিজেপির রাজ্য বিজেপির যে কর্মসূচি ছিল সেইখানে ভার্চুয়ালভাবে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী এমনটা নয়, বা সেখান থেকে বাংলাকে আক্রমণ করেছেন শুধু তাই নয়। আমরা যদি সকালবেলা অর্থাৎ আজকে যেহেতু শনিবার দিন যে মন কি বাত অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানে থেকেই কিন্তু আজকে তার যে বক্তব্যের সুর তিনি বেঁধে দিয়েছিলেন এবং সেখানেই তিনি প্রথম মন কি বাত অনুষ্ঠানে আমরা সকালবেলা দেখি যে তিনি প্রথম বক্তব্য যখন শুরু করেন, সেই বক্তব্য কিন্তু প্রথমেই তিনি পশ্চিমবঙ্গে যে কোনো রকম কেন্দ্রীয় প্রকল্পের কাজ করতে দেওয়া হয় না বা কেন্দ্রীয় প্রকল্পের যে আর্থিক অনুদান কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় সেই প্রকল্পগুলো নিজেদের নামে চালানো হয় বলেও অভিযোগ করেন এবং অনেক ক্ষেত্রে সেই প্রকল্প শেষ না হতে বা সেখানে দাঁড়িয়ে অর্থনৈতিক কারচুপির অভিযোগ তোলেন এ রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে। এবং তারপরে আমরা দেখলাম যে প্রকাশ্যে যখন এই কোলাঘাটের কর্মসূচি এবং সেখানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী দিল্লি থেকে ছিলেন, সেখানেও সেই সকালের যে তার বক্তব্যের সুর তিনি বেঁধে দিয়েছিলেন এ রাজ্যের জন্য, সেই একই সুর শোনা যায় এবং সেখানেও তিনি একাধিক প্রকল্প যেগুলো কেন্দ্র এবং রাজ্যের উভয়ের যৌথ প্রকল্প বা কেন্দ্রের অর্থের অনুদানে এ রাজ্যে যে ধরনের প্রকল্প হয় সেগুলি নিয়ে যেমন সরব হয়েছেন, তার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তাকে এই পঞ্চায়েত নির্বাচন নিয়েও সরব হতে দেখা গিয়েছে। একদমই যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে 8ই জুন নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার দিন থেকে আজকে 12ই আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত ধাপে ধাপে অর্থাৎ কিনা যদি বলি যে মনোনয়নের সময়কাল এবং সেটা মনোনয়ন প্রত্যাহার, সেখানে অশান্তি, সেখানে প্রাণহানির ঘটনা, ভোটের দিন অশান্তি 8ই জুলাই এবং সেদিন প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেছে এবং তারপরে গণনার দিন অর্থাৎ 11ই জুলাই সেদিনও কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবং অশান্তি ভোট গণনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে
করেছে এবং তারপরে বর্তমান অর্থাৎ আজকে 12ই আগস্ট পর্যন্ত যে চিত্র বাংলার বিভিন্ন জায়গা থেকে ব্লক থেকে বা পঞ্চায়েত স্তর থেকে উঠে আসছে সেটা হলো বোর্ড গঠন কেন্দ্র করে যে অশান্তির ছবি, যেখানে দাঁড়িয়ে বিরোধী দলরা তারা অভিযোগ করছেন যে যারা বিরোধীদের যে কয়েকজন হাতে গোনা বিভিন্ন জায়গায় জিতেছেন প্রার্থী তাদের কখনো অপহরণ করা হচ্ছে, তাদের বাড়িতে রাতবিরেতে হামলা চালানো হচ্ছে, এমনকি অভিযোগ তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে শাসক দল মুচলেখা লিখিয়ে বলেছে যে তারা উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই যে অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে একদম 8ই জুন থেকে উঠতে শুরু করেছে, সেই অভিযোগের বার্তাই কিন্তু একদম প্রধানমন্ত্রীর গলাতে শোনা গিয়েছে এবং তারই আমরা যদি বলি যে অডিও টেপ প্রকাশ্যে এসেছে সেটা অবশ্যই সময় কলকাতা যাচাই করে দেখেনি যে সেই অডিও টেপটি আজকের না কি আগের, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি অন্যের, সেই কিন্তু আমরা সেটা পরখ করে দেখিনি, কিন্তু যেটা তার অডিও টেপ বলে এসেছে আমরা শুধু সেইটাই তুলে ধরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি তার মতো করে দাবি করেছেন বেশ কিছু ক্ষেত্রে। সেই জায়গায় তো অবশ্যই সেই যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িটাই রয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু আদতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নয়নের থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। একেবারে বিথেন্দু আমাদের সঙ্গে থাকো, যেখানে দাঁড়িয়ে একাধিকবার দেখা গিয়েছে যে মণিপুর ইস্যুতে বিরোধীরা এর বিরুদ্ধে সুর চড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে হাওড়ার পঞ্চায়েতি রাজ পরিষদের বৈঠকে যোগ দিয়ে মণিপুর ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তিনি ঠিক কি বলেছেন, ঠিক তার পাশাপাশি প্রধানমন্ত্রীকে পাল্টা তোপ দেখেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাব। हालत ये थी कि विपक्ष के लोग चर्चा में, लोकतंत्र का दायित्व होता है जब आप बोलते हैं तो दूसरे को सुनना चाहिए, लेकिन बीच में से ही भाग गए, सदन छोड़ करके चले गए, बहानेबाजी कुछ भी करी हो, लेकिन सच्चाई ये थी कि वो अविश्वास प्रस्ताव पर वोटिंग से डर गए थे। वो लोग नहीं चाहते थे कि वोटिंग हो, क्योंकि वोटिंग होती तो ये गमंडिया गठबंधन की पोल खुल जाती, कौन किसके साथ है ये दूध का दूध और पानी का पानी हो जाता। और इसलिए बचने के लिए ये भाग गए। साथियों, ये लोग सदन से भाग गए, ये पूरे देश ने देखा है, लेकिन ये बहुत ही दुखद है कि इन लोगों ने मणिपुर के लोगों के साथ इतना बड़ा विश्वासघात किया। सत्र प्रारंभ होने से पहले देश के गृह मंत्री उन्होंने इन राजनीतिक दलों से चिट्ठी लिख करके कहा था कि वो तत्काल मणिपुर की चर्चा करना चाहते हैं और अकेले मणिपुर पर विशद चर्चा होए जरूरी है। इतने संवेदनशील विषय पर पक्ष विपक्ष में विस्तार से बात होती तो जरूर मणिपुर के लोगों को भी मरहम लगता और समस्या के समाधान के लिए नए नए कुछ रास्ते भी निकल आते। लेकिन ये लोग मणिपुर पर चर्चा नहीं चाहते थे, क्योंकि उनको मालूम था कि मणिपुर का सच सबसे ज्यादा उनको चुभने वाला है। उनको मणिपुर के नागरिकों की, उनके दुख दर्द की पीड़ा नहीं थी, परवाह भी नहीं थी। उनके लिए उनकी राजनीति, देश से बड़ा दल,
वो नहीं चाहते थे मणिपुर, और इसलिए क्या किया, मणिपुर की चर्चा तो टाल दी, अविश्वास प्रस्ताव ला करके राजनीतिक बहस को ही उन्होंने प्राथमिकता दी। যে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে চুপ করে গণহত্যা দেখেন, তাণ্ডবলীলা দেখেন, ধ্বংস দেখেন, যে প্রধানমন্ত্রী লোকসভায় মণিপুর প্রসঙ্গ কার্যত এড়িয়ে যান, দায়সারা কথা বলেন, যে প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার, মণিপুরের নাগরিকদের পাশে দাঁড়াবার প্রয়োজন মনে করেন না, সেই প্রধানমন্ত্রীর কোনো অধিকার নেই এই ধরনের কথাবার্তা বলার। প্রথম কথা, উনি আসলে বাংলার আতঙ্কে ভুগছেন, শয়নে স্বপনে জাগরণে বাংলা 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 21 সাল থেকে ভুগছেন। ডেলি প্যাসেঞ্জারি করার পর যে হেরে গেছিলেন তখন থেকে ভুগছেন বৈষম্য, প্রতিহিংসা, তাই দিয়েও বাংলাকে দখল করা যাচ্ছে না, বাংলার মাথা দমন করা যাচ্ছে না। সেই কারণে টাকা বন্ধ, সেই কারণে সিবিআই, ইডি, নানা ধরনের কুৎসা। এখন প্রধানমন্ত্রী হঠাৎ যে কথা বলতেছেন, ভুলে গেলেন প্রধানমন্ত্রী আপনার দপ্তর, আপনার দপ্তরের পঞ্চায়েত দপ্তর, আপনার সরকারের 14খানা পুরস্কার বাংলাকে দিয়েছেন। দুয়ারে সরকার, দেশের সেরা স্কিম, একের পর এক প্রজেক্ট পঞ্চায়েতের, পশ্চিমবঙ্গ সেরা। মনে ছিল না এখন পঞ্চায়েতকে দোষারোপ, এখন পঞ্চায়েতকে দোষারোপ, ল অ্যান্ড অর্ডার, নিরাপদ মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ, কলকাতা। আপনারা গন্ডগোল করেছেন, নেতিবাচক খবর তৈরির জন্য, রাজনীতির জন্য আপনারা গন্ডগোল করেছেন। তৃণমূলের কর্মীরা বেশি মারা গিয়েছেন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেপি একসঙ্গে মিলে গন্ডগোল করেছেন, রামধনু জোট তৈরি করেছেন। আপনারা এই কমিশন পাঠাবেন, রাজনীতি করবেন, এই সব করার জন্য করেছেন। আপনারাই এই ধরনের কথাগুলো আমাদের রাজনীতিতে ব্যবহার করবেন বলে এই কথা, যে আপনার মুখ নেই। আপনি আগে মণিপুরে যান, মণিপুরের মাটিতে গিয়ে আগে পা রাখুন নরেন্দ্র মোদী, তারপর বাংলা নিয়ে রাজনীতি করবেন। আর যতবার বাংলা নিয়ে আপনি কথা বলবেন, বাংলার মানুষ মুখে ঝামা ঘষে দেবে আপনার। আমি যাবো আবার একটু নিউজ রুমে বিথিনের কাছে, একেবারে সংক্ষেপে শেষ প্রশ্ন জানতে চাইবো, যেখানে দাঁড়িয়ে রাজনীতিটা ঠিক কোন পথে, যেখানে একদিকে হচ্ছে ইন্ডিয়া জোট, ঠিক তার পাশাপাশি বিজেপি, অর্থাৎ বলা চলে এনডিএ জোট। দেখো, অবশ্যই একদিকে যেমন সামনেই ঠিক এই সময়ে সামনের বছর লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তেই বিভিন্ন বিজেপি বিরোধী দল তারা এক ছাতার তলায় আসার চেষ্টা করছে, এবং তারই আমরা ফলস্বরূপ দেখতে পেয়েছি বেঙ্গালুরুর বৈঠকের পর এই ইন্ডিয়া জোটের একটা তৈরি হওয়া, এবং বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেখানে যদি দেখি তাহলে দেখব যে বিরোধী শক্তিগুলো যারা যেখানে শক্তিশালী রয়েছেন তারা ইতিমধ্যেই নিজেদের দল গোছানোর এবং শক্তি প্রদর্শনের রাস্তায় হাঁটতে শুরু করেছেন, তারা কর্মসূচি গ্রহণ করতে শুরু করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই অপেক্ষা করছেন 15ই আগস্ট, যেহেতু ভারতের স্বাধীনতা দিবস রয়েছে। তারপরে মূলত রাজনৈতিকভাবে প্রায় সমস্ত রাজনৈতিক দলই মাঠে ময়দানে নেমে পড়বে 15ই আগস্টের পর, এবং তার আরও কিছুটা জোরদার হবে, যেহেতু 15ই আগস্টের পরেই আমরা জানি যে বিশ্বকর্মা পুজো, এবং সেখান থেকে শুরু হয়ে যায় পুজোর মরশুম, এবং শারদ উৎসব শেষ হতে না হতেই, দিওয়ালি শেষ না হতে হতেই কিন্তু তারপরে এই যে বিরোধীদের একাট্টা হওয়া, এই বিরোধীরা এক ছাতার তলায় আসা এবং তাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, এই সমস্ত বিষয়ে আরো জোরদার হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিও কিন্তু পিছিয়ে নেই। তার কারণ জেপি নাড্ডা ইতিমধ্যেই তিনি এই রাজ্যে এসেছেন, তিনি আজকে অনেকগুলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যদিও তার মধ্যেই একটি কাজ তিনি করেছেন, তিনি কথা সাহিত্য শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পরিদর্শন করে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাও রাজনৈতিক একটি অস্ত্র তার কাছে, এবং সেখানে দাঁড়িয়ে যে বিজেপিও পিছিয়ে নেই, তারাও বিভিন্ন রাজ্যে তাদের কর্মসূচিগুলো লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রহণ করতে শুরু করবে, এটা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই 2024 লোকসভা নির্বাচনের আগে বলা যেতে পারে যে একেবারে ক্ষেত্র প্রস্তুত করে নিতে চাইছে একদম শাসক বিরোধী সব পক্ষই।
একেবারেই বিথিন, অনেক ধন্যবাদ তোমাকে। এতক্ষণ নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের মুখ্য সংবাদদাতা বিথিন সরকার, যেখানে দাঁড়িয়ে আগামী বছর 2024 লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে বিজেপি এবং ঠিক তার পাশাপাশি শাসক বিরোধী দুই দলই কিন্তু মাঠে নেমে পড়েছে, যে নিজেদের জায়গা ধরে রাখতে কিন্তু মরিয়া প্রত্যেক দলই। তার জন্যই আজকে আমরা নিউজ রুমে আলোচনা করলাম, একদিকে বিভাজনে বিভীষিকা, রাজনীতি কোন পথে, এই ছিল আজকে আমাদের নিউজ রুমের আলোচ্য বিষয়, যেখানে দাঁড়িয়ে একদিকে বিজেপির তরফ থেকেও কিন্তু নিজেদের জায়গা ধরে রাখার জন্য একের পর এক বিষয় কিন্তু সামনে তুলে আসছে। একদিকে আজকেই যেমন দেখা গেল যে কোলাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে এবং ঠিক তার পাশাপাশি সকালে মন কি বাত অনুষ্ঠানের থেকেও কিন্তু একাধিক বিষয় নিয়ে সোচ্চার হয়েছে, বাংলার একাধিক বিষয় নিয়ে সোচ্চার হয়েছে। ইতিমধ্যে রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সেখানে দাঁড়িয়ে একদিকে সামনেই 2024 লোকসভা নির্বাচন, আর সেই 24 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক শাসক বিরোধী দুই শিবির কিন্তু মরিয়া নিজেদের জায়গা ধরে রাখতে। এজন্য আজকে আমরা নিউজ রুমে আলোচনা করলাম বিভাজনে বিভীষিকা, রাজনীতি কোন পথে, বিভাজনে বিভীষিকা, রাজনীতি কোন পথে, এই ছিল আজকে আমাদের নিউজ রুমের আলোচ্য বিষয়। আজকে নিউজ রুম এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।